ছিলাম ইউনূসের ওই কাঠগড়ায় ইউনূসের বিচার হবে এবং শাস্তি কিন্তু বাংলাদেশেই হবে। শেষ দিনটা করুণতম হবে। আমি শেষ যে ভিডিওটায় বলেছিলাম তিনি নিঃশব্দে যমুনা ছেড়ে চলে গেলেন, কোনো একটা হ্যান্ডশেক পর্যন্ত নেই, কোনো বিদায় সম্বর্ধনা নেই। আসলে তিনি মাঝপথ যাওয়ার পর তার যে গন্তব্য ছিল ইস্তিপুর, মাঝপথ যাওয়ার পর তার কাছে খবর আসে আপনি যদি এয়ারপোর্টে গিয়ে যদি আপনি বেরোতে যান তাহলে কিন্তু আপনাকে আটকে দেবে, ফলে আপনি বেইজ্জত হবেন, আপনি এখন এয়ারপোর্টের দিকে যাবেন না। এটা সেনাবাহিনীর একটা সেকশন তাকে এই খবরটা দেয়, অবশ্যই ডিজিএফআই। সঙ্গে সঙ্গে ইউনূস মনস্থির করে নেন এবং গাড়ি ঘুরিয়ে তিনি একেবারে যমুনায় চলে আসেন। যমুনায় এসে তিনি রাত কাটান, দুশ্চিন্তার রাত কাটান বলা যায়। এখন এই যে যমুনায় উনি আছেন, যমুনায় ওখানে এখন মোটামুটি আপনার 8-9জন পুলিশ রয়েছে, 3টে সেনাবাহিনীর গাড়ি ওই তার চারপাশে ঘোরাফেরা করছে, 3টে সেনাবাহিনীর গাড়ি। শুক্রবার দিন 10:30টার সময়, বৃহস্পতিবার দিন তিনি রাত্রিবেলায় করেছিলেন, যাত্রা করেছিলেন এবং চেষ্টা করেছিলেন এবং রাতেই তিনি ফিরে আসেন। এবং শুক্রবার দিন সকালবেলা 10:30টার সময় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যেটাকে পিডব্লিউডি বলে, আমরা পূর্ত দপ্তর, গণপূর্ত দপ্তর বোধহয় এরকম কিছু একটা বলে, তার যে চিফ ইঞ্জিনিয়ার তার নাম হচ্ছে খালেদুজ্জামান চৌধুরী। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। খালেদুজ্জামান চৌধুরী আরো 2জনকে সঙ্গে নিয়ে যমুনায় যান। যমুনায় গিয়ে তারা বলেন যে স্যার, আপনার তো এখানে যমুনায় থাকার দিন তো শেষ হয়ে গেছে, এবার তো আপনাকে যমুনা খালি করতে হবে, গতকালই তো আপনার শেষ দিন ছিল। তখন ইউনূস বলেন যে আমার তো অধিকার অনুযায়ী আমি 3 মাস এইখানে আমি থাকতে পারি। তখন এই খালেদুজ্জামান চৌধুরী বলেন আপনি যে এখানে উঠেছেন, বাসস্থান হিসেবে আপনি বেছে নিয়েছেন, সেটা আমাদের কাছে কোনো আধিকারিক অর্ডার নেই, অর্থাৎ খাতায় পত্রে লেখা কিছু নেই। আপনি উড়ে এসে জুড়ে বসে গেছেন, এবার সেটা খাতায় পত্রে লেখা হয়নি। তো খাতায় পত্রে যখন লেখা হয়নি তাহলে আমরা ধরে নেব যে যমুনা খালি আছে। এখন পরবর্তী যিনি প্রধানমন্ত্রী হয়েছেন ভারত এবং বাংলাদেশের, সেই পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমরা এই বাসাটাকে পুরোপুরি নতুন করে সাজাবো, ফলে আপনাকে অন্যত্র বাসস্থান দেখতে হবে, সেটা কদিনের মধ্যে আপনি করতে চান। এই যখন আলোচনা চলছে, দর্শক মিলিয়ে নেবেন, ওখানে তখন তার সঙ্গে ছিলেন এনসিপি 3জন ওইখানে ছিলেন, ইউনূসের সঙ্গে। পাশেই বোধহয় একটা ট্রান্সফরমার আছে, সেখানে পাখি বা কাকটা কিছু একটা বসেছিল, ট্রান্সফরমার ভ্রাম করে বাস্ট করেছে। এবার বাস্ট যখন করে তার যে তীব্র শব্দ, সেই শব্দে ইউনূস মনে করেছে বোধহয় বোমা টোমা কিছু একটা পড়েছে, ইউনূস পালাতে গেছেন, ছুটে পালাতে গেছেন, হুড়মুড় করে যাকে পালানো বলে, বৃদ্ধের না, আমরা যেরকম ভাবে পালাতে যাব আর কি। তখন খালেদুজ্জামান চৌধুরী বলেন আরে এটা তো নর্মাল ঘটনা, আমাদের এখানে ট্রান্সফরমারের ওপরে তো পাখি টাকি বসলে পরে বাস্ট করে, দেখুন বিদ্যুৎ চলে গিয়েছে কয়েকটা সেকশনে, আপনি নিশ্চিন্তে এখানে বসুন। ভয় এতটাই তাকে ঘিরে ধরেছে এখন, সবসময় তিনি এখন সন্ত্রস্ত হয়ে থাকেন।
তো যাই হোক, তিনি বলেছেন আমার গুলশানের বাড়িতে আমি চলে যাব, আমাকে 2-4 দিন সময় দেওয়া হোক। সম্ভবত আগামীকাল অথবা পরশুদিন তিনি গুলশানের বাড়িতে ট্রান্সফার হবেন। বলেছেন আমার ব্যাগ গোছাতে 2-1 দিন সময় লাগবে। এই সময়টুকু উনি চেয়ে নিয়েছেন। তখন খালেদুজ্জামান চৌধুরী বলেছেন ঠিক আছে, আপনি 24 ঘন্টা বা 48 ঘন্টা যখন চাইছেন, তখন আমরা আপনাকে 24-48 ঘন্টা আপনাকে আমরা সময় দিলাম, আপনি গুলশানে চলে যান, তারপর আমরা এখানে কাজকর্ম শুরু করব। এই যে তার পালানোর যে ভঙ্গিটা এবং দৃশ্যটা এবং ঘটনাটা সত্যি ঘটেছে কিনা, সেটা আপনারা খালেদুজ্জামান চৌধুরীকে জিজ্ঞেস করতে পারেন, যাদের সঙ্গে ব্যক্তিগত আলাপ রয়েছে, অথবা যে এনসিপির যে সমস্ত লোকজন ছিলেন ওখানে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। তাদের নাম দাম আমি জানতে পারিনি, কিন্তু এনসিপির 2-4 জন ওখানে ছিলেন, তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেও আপনারা এই ঘটনার সত্যাসত্য আপনারা বিচার করে নিতে পারবেন। এখন এই যে তিনি বহাল রয়েছেন 18 মাস অবৈধভাবে, 8ই আগস্ট থেকে তিনি অবৈধভাবে এই যে এই শেষ সপ্তাহ পর্যন্ত তিনি যে সরকারি কাজকর্ম করলেন, এই 18 মাসে তিনি 162টি অধ্যাদেশ জারি করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একে ওকে জেলে ভরা, তার 666 কোটি টাকা ঋণ মুকুব, তারপর এই লাইসেন্স দিয়ে নাও, ওই লাইসেন্স ছেড়ে দাও, এর আমাদের কর্মকুব, এই সব কিছু এই 666 এই 162টা অধ্যাদেশের মধ্যে রয়ে গেছে। এখন আপনাদের দেশের নিয়ম অনুযায়ী এই যে অধ্যাদেশগুলো জারি হয়, সেগুলো পার্লামেন্টে বৈঠকে তোলা হয়। আপনাদের পার্লামেন্টে বৈঠক বসবে মার্চের 12 তারিখে। সেইখানে যদি এই অধ্যাদেশ সম্পর্কে কোনো প্রস্তাব যদি আলোচনা হয় তো হলো, না হলে অটোমেটিক্যালি ওটা বাতিল হয়ে যাবে। কারণ এটাই হচ্ছে সংবিধানের 97তম অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট এইটা করে থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে 162টা যে অধ্যাদেশ উনি জারি করেছেন, এই 62টা অধ্যাদেশের ওপরে তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জিজ্ঞাসাবাদ কে করবে? এখন ডিজিএফআই করতে পারে, অথবা দুদক করতে পারে, কে করবে আমি জানি না। জিজ্ঞাসাবাদ মানে তাকে সদুত্তর দিতে বলা হবে যে এই যে আপনি এই এত টাকা মুকুব করালেন, এইখানে আপনি এই লাইসেন্স দিলেন, ওর পর মুকুব করলেন, ওকে ওইখানে চাকরি দিলেন, ওকে এখানে বদলি করলেন, একে এখানে টাকা পয়সা পাইয়ে দিলেন, অমুক জায়গায় এত দান করে দিলেন, অমুক খয়রাতি করলেন, আপনি এই টাকাগুলো কোত্থেকে পেলেন এবং কেন খরচা করলেন, কোন হিসেবে খরচা করলেন, সরকারি কোষাগারের টাকা আপনি কোন হিসেবে খরচা করেছেন, আমাদেরকে উত্তর দিন। এই উত্তর যদি সদুত্তর উনি না দিতে পারেন, তাহলে তার ভাগ্যে কি জুটবে সেটা আপনারা সকলেই আন্দাজ করে নিতে পারছেন। কারণ সরকার ইউনূসকে ছাড়বে না। ওই যে পালাতে উনি গেছিলেন, ভারত সরকারের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বিএনপির যারা শীর্ষ নেতা আছে তারা ফোন করে একেবারে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন দেশ ছাড়তে না পারেন। তখন সরকারে বসে গেছে অলরেডি, মানে শপথ তো নেওয়া হয়ে গেছে। শপথ নিয়ে নেওয়া মানে এখন শুধু আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসাটা বাকি, বাকি সবই তো হয়ে গেছে। কার ঘাড়ে কটা বাধা আছে মনে না করবে? কারণ মাথা একদিন ইউনূসের চলেছে,
এবার ইউনূসের কথাটা, এবার ভাবুন যে ইউনূস অন্যের কথায় আটকে গেলেন। ফলে অন্যের ক্ষতি যে করে না, আমি বারবার বলতাম যে আপনি এই জিনিসটা করছেন, একে কিন্তু আপনাকে এই জীবনেই শোধ করে যেতে হবে, আর আপনার শেষ দিন হবে করুণতম। আলটিমেটলি সেই করুণতম দিনটা দেখতে হবে। আপনারাও তার সাক্ষী থাকবেন। অযথা আর আমাকে গালাগালা করতে পারবেন না যে আপনি এতদিন ধরে ঢপের কথা শুনিয়েছেন, হিসেবে শুধু বাতেলা করে গেছেন, এই 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 করেছিলেন, কোনো কথা আপনার মেলেনি। আলটিমেটলি যেটা বড় কথা সেটা মিলল। আর একটা কথা যেটা বাকি রইল সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন। একদিনে সব বলবো না, আগামীকাল শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আমি আর একটা ভিডিও করব। সেখানে আপনারা জানতে পারবেন কবে শেখ হাসিনা ফিরবেন এবং কিভাবে ফিরবেন। তিনি যে ফিনল্যান্ড যাচ্ছেন এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তিনি ফিনল্যান্ড যাচ্ছেন, সেখানে তার পারিবারিক একজন রয়েছেন, পরিবারের একজন রয়েছেন, আপনারা খবর নিতে পারেন। রেহেনার ছেলের শ্বশুর বাড়ি হচ্ছে, শ্বশুর বাড়ির লোকজনেরা ফিনল্যান্ডে থাকেন, সেখানেই উনি যাচ্ছেন। তাছাড়া অন্যান্য কিছু কাজকর্ম সেরে তিনি ব্রিটেন হয়ে তারপরে ভারতবর্ষে ফিরবেন। ভারতবর্ষ থেকে তিনি ঢাকায় ফিরবেন। এবার কবে ফিরবেন তার জন্য জানতে হলে কালকের পর্বের জন্য ওয়েট করুন। কালকে 6:30 আমি এই খবর আপনাদের দেব। সবাইকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত ব্রিটেন যাচ্ছেন। এখন এই নিয়ে কূটনৈতিক মহলে একটা পরামর্শ চলছে। আজকে আমাদের আনন্দবাজারে এ নিয়ে আমি বহু আগে একটা খবর করেছিলাম, তিনি বিদেশ ভ্রমণে যাবেন। তখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছিল, তাই তার সফরটাকে রদ করা হয়েছিল। এখন আবার নতুন করে ভাবা হচ্ছে। এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা। এইখানে নানান বিষয়ের মধ্যে একটা বিষয় এখানে উঠে এসছে, সেটা হচ্ছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। মাফ করবে, দেরি হচ্ছে। ঢাকা সাবধানে পা ফেলতে চায় দিল্লি, এই শীর্ষক যে এটা হয়েছে সেখানে যেটা বলা হয়েছে, বাড়তি মাখামাখির প্রয়োজন নেই, শুধু দরজাটা খোলা রাখতে হবে। ভোট পরবর্তী বাংলাদেশের সঙ্গে এই নীতি নিয়ে চলার কথাই ভাবছে সাউথ ব্লক। সাউথ ব্লকের আরো ভাবনা, এমন কোন সংকেত দেওয়া আপাতত ঠিক হবে না। বাংলাদেশে ভারত বিরোধী অংশ বলার সুযোগ পায়। নয়াদিল্লি বিএনপির ওপরে প্রভাব খাটানোর চেষ্টা করছে, এটাও যেন বলার চেষ্টা না করা হয়। এই কথাও নয়াদিল্লিকে মনে রাখতে হচ্ছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জামাতের উত্থান নজরে পড়ার মতো। ভবিষ্যতে নিরাপত্তা ক্ষেত্রে এই বিষয়গুলি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে একাংশের মতামত। আগামীকাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিতে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভা স্পিকার ওম বিড়লা যাচ্ছেন। এরপর লম্বা খবর আছে যে কিভাবে নির্বাচন হয়েছে, এভাবে কিভাবে এনসিপি পরাজিত হয়েছে, সেই সমস্ত খবর আপনারা সব জানেন। ওই খবরটুকু আমি বাদ দিচ্ছি। বাদ দিয়ে যে খবরটায় আসছি সেটা হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লাল দাগ দেওয়া, দেখুন এই অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে প্রশ্রয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কিন্তু ভারতবর্ষ সেই প্রশ্নের কোনো জবাব দেয়নি এবং ভবিষ্যতে ভারতের যে এটা সে প্রসঙ্গ কোনো পরিষ্কার কিছু করা হয়নি। তবে তিনি ব্রিটেন সফরের ব্যাপারে একটুখানি
উদ্গ্রীব হয়ে রয়েছেন, ব্রিটেন সফর উনি করতে চান। এখন এই ব্যাপারে সংশ্লিষ্ট কূটনৈতিক দৌত্যের কথা ভাবতে পারে সাউথ ব্লক, এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে দোভালের অফিসে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সংঘাত বিন্দু সেক্ষেত্রে অনেকটা হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনা এই এক ভারতবর্ষে থাকতে 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 তিনি বোর হয়ে গিয়েছেন। খুব সাধারণ ব্যাপার। একটা মানুষ যদি 18 মাস একটা জায়গায় বন্দি অবস্থায় থাকেন, তাহলে তার মানসিক এবং শারীরিক অবস্থার উপরে একটা প্রভাব পড়ে। তিনি দীর্ঘদিন ধরেই তিনি যেতে চাইছিলেন, কিন্তু সেরকম অবস্থার সৃষ্টি হয়নি। কিন্তু এখন একটা নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনে একটা দল এসছে। আর ব্রিটেন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ইউরোপটা পুরো যাওয়া যায়। ব্রিটেনে প্রচুর আমাদের আওয়ামী লীগের লোকজন রয়েছেন, ফলে তারাও ওখানে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আজকে আমাদের এখানে যে সমস্ত যে অনুষ্ঠানটা আছে, সেখানে যে সমস্ত আমাদের মানে লোকজন আসবেন, বলা হচ্ছে আজ রাজধানীর বিশ্বকে ডাক, এই হেডিংটাও আপনারা দেখুন, বিশ্বকে ডাক মোদির। আমি প্রত্যেকটা খবরের কাগজ খুলে খুলে আপনাকে দেখাচ্ছি। বিশ্বকে ডাক মোদির, সেখানে কি লেখা হচ্ছে, আজ রাজধানীর ভারতে মন্ডপমে 5 দিনের কৃত্রিম মেধা ইম্প্যাক্ট সামিটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বকে ভারতের মঞ্চে আহ্বান জানালেন। বললেন, এআই নিয়ে আলোচনা করতে আজ হাজির গোটা বিশ্ব। ভারত আয়োজন করছে এই সম্মেলনে আমি অভিবাদন স্বাগত জানাচ্ছি সারা বিশ্বের শিল্প নেতা, প্রযুক্তিবিদ, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষকদের। তাদের কথা সম্মেলনের বিষয়বস্তু সর্বজন হিতে কাজ করবে, অর্থাৎ সকলের ভালোর জন্য এই অনুষ্ঠান। আসলে এআই কে মানুষের উন্নতির ব্যবহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মেলনে যোগ দিচ্ছে 65 দেশ। দিল্লির বুকে এটা ব্যস্ততম সময়। G20 ঘিরে তোড়জোড় আগে শুরু হয়েছে। অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তানজানিয়া এবং আফ্রিকার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। আনুমানিক দৈনিক প্রায় 2.5 লক্ষ দর্শক আসবেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোরগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস যোগ দিচ্ছেন। এখন এই যে বিশ্ব নেতারা আসছেন না, এই বিশ্ব নেতাদের সঙ্গে একটা আলোচনা চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও একটা আলোচনা চলবে, যার জন্য কূটনীতিকদের মতামতটা চাওয়া হয়েছে। এখন সেক্ষেত্রে শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই হয়তো বিদেশ যাওয়ার জন্য তৈরি হতে পারেন, এবং তার প্রথম যাত্রা হবে ব্রিটেন। ব্রিটেন থেকে উনি ফ্রান্স, জার্মান, ইটালি ফিটালি যেখানে উনি যেতে চান, ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া আছে, ওনার অসুবিধা নেই। আর ভারত পুরোটাই স্পন্সর করছে। ভারতের পুরো সুরক্ষা টিম তার সঙ্গে যাবে, তাকে পুরো সুরক্ষা দেওয়া হবে। তার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করা হয়েছে, যে জেটে সুরক্ষা বাহিনীও থাকবে। এবং যে সমস্ত দেশগুলোর ওপর দিয়ে উনি যাবেন, সেই দেশের সঙ্গে কথা বলা হয়েছে তারা যেন তাদের ফাইটার ট্রেন দিয়ে এই প্রধানমন্ত্রীকে ট্রেনকে যাতে পথ দেখিয়ে নিয়ে যায় এবং সুরক্ষার ব্যবস্থা করা হয়। এখন এইটা যদি হয়, তাহলে পরে প্রধানমন্ত্রী সারা বিশ্বের সঙ্গে কথা বলতে পারবেন। যেটা আমি বহু পূর্বে বলেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে বেরোবেন, তখন নানান কারণে সেটা হয়ে ওঠেনি। তো অনেকেই লিখেছিলেন যে কি হলো বিদেশ সফর সম্পর্কে, আপনি তার কিছু বললেন না। তখন ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে কূটনৈতিক ব্যাপার।
কূটনীতিতে কখন কোনটা আগে আসে, কখন কোনটা পিছনে যায়, এ তো আমরা বলতে পারবো না। ফলে এখন পরিবেশ পরিস্থিতি এবং সমগ্র ব্যাপারটা পাল্টে গেছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন শেখ হাসিনাকে যদি পাঠানো হয় ওনাকে নিরাপত্তা দিয়ে, তাহলে ভারত নিশ্চিন্ত থাকবে এবং প্রত্যেকটা দেশের কূটনীতিদের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করে ডেট ফিক্স করে তারপরেতেই কথা বলা হবে। এ ব্যাপারে আমি শোনালাম যে কূটনীতিকদের সঙ্গে কথা বলা হচ্ছে, অজিত দোভালের সঙ্গে কথা বলা হচ্ছে। এটাও সত্যি যে 1.5 বছর ধরে উনি একটা জায়গায় বন্দি থেকে উনি মানসিক দিক দিয়ে একটুখানি মানে এই হয়ে গেছেন, মানে কি বলা, অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছেন। তাকে বাইরে যাওয়া অতীব প্রয়োজন, ডাক্তাররাও তো বলেছেন তার একটু বাইরে যাওয়া দরকার। সেক্ষেত্রে তাকে হয়তো বাইরে যেতে অনুমতি দেওয়া হচ্ছে এবং তিনি ব্রিটেনে যাবেন প্রথম। সকালবেলা এই খবরটা দিয়ে শুরু করলাম, বাকি দুপুরে বিকেলে আবার নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। সবাই এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করবেন।